প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। করোনার এই মহামারীতে তোমরা সকলেই নিজেদেরকে সুরক্ষিত রেখে পরিবারের সকলকে সুরক্ষায় রাখবে। এই কামনায় আমি তোমাদের সকলকে আবারও জুরানপুর অনলাইন স্কুল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের মাধ্যমিক বাংলা সাহিত্য থেকে একটি গল্প বোঝানোর চেষ্টা করব। তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, গল্পতে যাওয়ার আগে বা গল্পটি বোঝানোর আগে আমি গল্পটি যিনি লিখেছেন তার সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি। যে গল্পটি পড়াবো সেটি হচ্ছে শুভা। আমাদের বাংলা সাহিত্যের যে কয়েকজন শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প শুভা। তিনি তার যে গল্পগুচ্ছ লিখেছেন, বিখ্যাত গল্পগ্রন্থ গল্পগুচ্ছ লিখেছেন, সেই গল্পগুচ্ছ থেকে গল্পটিকে সংগ্রহ করে তিনি তোমাদের পাঠ্য বইয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তোমরা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, যার ছদ্মনাম ভানু সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে। জন্মস্থান হচ্ছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। শিক্ষা জীবন, স্কুলের পাঠ তিনি শেষ করতে পারেননি। স্কুলের পাঠ শেষ করতে না পেরে তিনি 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জনের কোনো ত্রুটি হয়নি। আমরা তার সাহিত্যের প্রতিভা যখন দেখি তখন বুঝতে পারি তিনি কতটা তুখোড় ছিলেন বা মেধাবী ছিলেন। মাত্র 15 বছর বয়সেই তার বনফুল কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। মাত্র 15 বছর বয়সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্যটি প্রকাশিত হয়। কর্মজীবন, তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার ও অভিনেতা ছিলেন। তার কর্মজীবনের মধ্যে আমি তার কিছু সাহিত্যকর্ম তুলে ধরতে চাই। কাব্যের কথা যদি বলতে যাই তাহলে যে তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম আমি বলবো: মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, গীতাঞ্জলি, বলাকা, পুনশ্চ, বিচিত্রা, সেঁজুতি, শেষ লেখা। এই কাব্যগ্রন্থগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা যদি তার কয়েকটি উপন্যাস নিয়ে একটু আলোকপাত করতে চাই তাহলে তার উপন্যাসের মধ্যে রয়েছে গোরা, ঘরে বাইরে, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি উপন্যাসগুলো তার উল্লেখযোগ্য। এবারে আমি তার কয়েকটি কাব্যনাট্য, কথা ও কাহিনী, চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, বিসর্জন, রাজা ও রানী প্রভৃতি উল্লেখযোগ্য। নাটক রয়েছে চিরকুমার সভা, ডাকঘর, মুক্তির উপায়, রক্তকরবী,
রাজা প্রভৃতি। প্রবন্ধ গ্রন্থগুলো যদি আমরা দেখি, বিচিত্র প্রবন্ধ সাহিত্য, বিচিত্র প্রবন্ধ সাহিত্য, মানুষের ধর্ম, কালান্তর, সভ্যতার সংকট প্রভৃতি। আর গল্পগ্রন্থগুলো যদি আমরা দেখি, গল্পগুচ্ছ, অর্থাৎ এই গল্পগুচ্ছের মধ্যে তার যে ছোট গল্পগুলো রয়েছে সেই ছোট গল্পগুলো স্থান পেয়েছে। তিন সঙ্গী, লিপিকা, সেই কৈশোরক প্রভৃতি উল্লেখযোগ্য। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রত্যেকটা শাখায় তার বিচরণ ছিল। তিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পকারও বটে। তিনি তাছাড়া কয়েকটি ভ্রমণ কাহিনী লিখেছেন, যেমন জাফান যাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি ইত্যাদি তার ভ্রমণ কাহিনীগুলো উল্লেখযোগ্য। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের সাংসারিক জীবন একেবারে ছোট্ট করে সংক্ষেপে আমি বলবো। তার স্ত্রী ছিলেন মৃণালিনী দেবী, যার পূর্ব নাম ছিল ভবতারিণী দেবী। মৃণালিনী দেবী হচ্ছে তার পরিবর্তিত নাম। তার ছিল 5 সন্তান, 2 পুত্র, 3 কন্যা। এই ছিল তার সাংসারিক জীবনে। সাহিত্যকর্ম তো বললাম। তারপরে হচ্ছে পুরস্কার। তার অসামান্য কীর্তি হচ্ছে নোবেল পুরস্কার 1913 সালে তিনি যেটা পেয়েছেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তাছাড়া তিনি ডিলিট উপাধি পান, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি পান 1913 সালে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি পান 1940 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট পান 1936 সালে। সর্বশেষে এই মহান কবিগুরুর জীবনাবসান ঘটে 7 আগস্ট 1941 সালে। এই ছিল তার পরিচিতি। আমরা সংক্ষেপে তার পরিচিতিগুলো জেনে নিলাম। এ পর্যায়ে আমরা গল্পটি কিছুটা তোমাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। আমি গল্পটা পড়ার পূর্বে এখানে কিছু তোমাদের অজানা কিছু শব্দ থাকতে পারে, সেই শব্দগুলো একটু আমি আলোকপাত করব। যেমন গর্ভের কলঙ্ক, সন্তান হিসেবে কলঙ্ক। অর্থাৎ গর্ভ হলো মায়ের পেট, যে ব্যক্তি বা বস্তুকে পরিবারে নেতিবাচক হিসেবে দেখা হয়। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, বড় পাতা বিশিষ্ট। কিশলয় হচ্ছে গাছের নতুন পাতা। অনিমেষভাবে, পলকহীনভাবে, মানে এক দৃষ্টি যে চেয়ে থাকে তাকে অনিমেষ বলে। বিজন মহত্ব, বিজন মানে হচ্ছে জনশূন্য এলাকা, নির্জন স্থান। বাখাড়ি মানে হচ্ছে কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহন করার বাঁশের ফালি। আমরা গ্রামাঞ্চলে যেটাকে বলি বারবাহী বাঁশ। তারপরে হচ্ছে গার্হস্থ্য সচ্ছলতা, পারিবারিক দৈনন্দিন জীবনের সচ্ছলতা। গণ্ডদেশ মানে হচ্ছে গাল ইত্যাদি শব্দগুলো উল্লেখযোগ্য। এবারে আমি তোমাদের গল্পটা কিছুটা পড়ে শোনানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, গল্পটা আমি পড়ে শোনাচ্ছি। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার 2টি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। অর্থাৎ ওনার সুভাষিনীর বাবার 3টি কন্যা ছিল। প্রথম 2 কন্যার নাম হচ্ছে সুকেশিনী ও সুহাসিনী, আর তার নাম দেওয়া হয় মিলিয়ে রাখার জন্য সুভাষিনী, কিন্তু সংক্ষেপে তাকে ডাকা হয় সুভাষিনী বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় 2টি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এজন্য
তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, একথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলে? পিতামাতার মনে যে সর্বদাই জাগরুক ছিল। অর্থাৎ সুভাষিনী মেয়েটি ছিল বাক প্রতিবন্ধী, সে কথা বলতে জানত না, যার কাছে যেত সে তাকে অবজ্ঞা করত, অবহেলা করত। সেই জন্য সে নিজেই তার নিজকে গোপন করে রাখার জন্য, মানুষের কাছ থেকে আড়াল রাখার জন্য চেষ্টা করে যেত। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণ দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। অর্থাৎ মায়ের চেয়ে সুভার বাবা তাকে সবচেয়ে বেশি ভালোবাসত। আমরা পেয়েছি সুভার বাবার নাম বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ তার যে প্রথম দু মেয়ে সুকেশিনী এবং সুহাসিনীর চেয়ে সুভাষিনীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। মা এই সন্তানটি যখন বাক্প্রতিবন্ধী হয়, বাক্প্রতিবন্ধী হওয়ার কারণে মা এই সন্তানটিকে তার গর্ভের কলঙ্ক হিসেবে জ্ঞান করে। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার উষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। চোখের ইশারায় এবং ঠোঁট নেড়ে নেড়ে সে অনেক কিছু বুঝাতে পারত, যদিও তার মুখের ভাষা ছিল না। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চক্ষে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিবিয়ে আসে। কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, অর্থাৎ পলকহীনভাবে সে মানুষের দিকে চেয়ে থাকে, কে কী বলে না বলে সে সেগুলো গলদকরণ করে এবং পরবর্তীতে সে ইশারা ইঙ্গিতে এগুলো বুঝাতে পারে। কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া ওঠে, মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো, উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এজন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। অর্থাৎ তার সঙ্গী যারা ছিল, অর্থাৎ তার সমবয়সী যারা আছে, তারা তার সাথে খেলতে চাইতো না, তার সাথে ঘুরতে চাইতো না, তার সাথে সময় কাটাতে চাইতো না, তাকে ভয় পেত। এজন্য সেও ছিল কি সঙ্গীহীন, শব্দহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহু দূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চতট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে, তাহার বাঁখারির বেড়া, বাঁখারি মানে হচ্ছে বাঁশ, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে আসিয়া বসে। অর্থাৎ বাণীকণ্ঠের বাড়ির বর্ণনা দিয়েছে, বাণীকণ্ঠের বাড়িতে কি কি আছে: বাঁখারির বেড়া, আটচালা গোয়ালঘর, ঢেকিশালা, ঢেকিশালা মানে যেখানে ঢেকি রাখা হয়, যেই ঘরে ঢেকি রাখা হয়, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল, কলার বাগান নৌকাবাহী মাত্রের দৃষ্টি আকর্ষণ করে। মানে এই হচ্ছে তার বাড়ির আশপাশের যে একটা বর্ণনা, সেটাকেও লেখক বুঝাতে চেয়েছেন।
প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়, সুভাষিনীর মতো, সুভাষিনীর হয়ে আর কি। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর, সমস্ত মিশিয়ে চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লিপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখামুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রুদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে। গোয়ালের দুটি গাভী, তাহার নাম সর্বর্ষী ও পাঙ্গলি। আমরা আবার বলি, গোয়ালের দুটি গাভীর নাম হচ্ছে সর্বর্ষী ও পাঙ্গলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শোনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। সুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। অর্থাৎ সুভার কথা খুব ভালোভাবে বুঝতে পারত। তার যে গোয়াল ঘরে দুটি গাভী ছিল, সর্বর্ষী এবং পাঙ্গলি, তারাই তার ভাষাটা সবচেয়ে সহজে বুঝতে পারত। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বর্ষীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদশান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কুলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষ্য ছিল না। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। এতক্ষণে আসলো যে বাকসম্পন্ন ভাষা বিশিষ্ট জীব কাকে বোঝানো হয়েছে, যে প্রতাপ নামের একটি ছেলে, ওই ছেলেকে বোঝানো হয়েছে। লোকটি নিতান্ত অকর্মণ্য। অকর্মণ্যতা আমরা বুঝি মানে যে কাজ করতে উদাসীন, সে তাকে বলা হয় অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধাই যে আত্মীয় লোকেরা তাহাদের উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরের যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ পেলিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নের নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ তাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ,
কেন? কেননা কথা বললে মাছেরা একটু শব্দ টের পেলে মাছেরা চলে যায়, তখন মাছেরা আর শিকারে ধরা দেয় না। এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। এই জন্য সকলেই শুভাকে শুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর্শ সংযোগ করিয়া শুভাকে সু বলিয়া ডাকিত। তাহলে প্রতাপ শুভাকে কি বলে ডাকতো? সু বলে ডাকতো। শুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাইয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। শুভা তাহা নিজে সাজিয়া নিত এবং বোধ করিয়া অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত। বলিত, তাই তো, আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। মনে করো শুভা যদি জলকুমারী হইত, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়ে দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের ঘরের সে বোবা মেয়ে সু। অর্থাৎ তাকে অনেকভাবে সে কল্পনা করে, অনেকভাবে সে সাজায়, অনেকভাবে তাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করে যে শুভা তো অকর্মণ্য নয়, তারও তো একটা কাজ আছে। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা, তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটু অংশ আমি পড়ে শোনাতে চাচ্ছি যে শুভার বয়স ক্রমে বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। আমি সর্বশেষে একটু দেখি, মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম? শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না, বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইতে পড়িল। অর্থাৎ শুভার কথা যখন সে চিন্তা করে, শুভাকে নিয়ে যখন সে ভাবে যে শুভার বয়স হয়ে যাচ্ছে কিন্তু তাকে বিয়ে দেওয়া যাচ্ছে না, এই কথাগুলো যখন বাণীকণ্ঠ চিন্তা করে তখন তার গাল বেয়ে অশ্রু পড়ে। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শুভা গোয়ালঘরে তাহার বাল্যসখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে স্বহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপটপ করিয়া অশ্রুজল পড়তে লাগল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। শুক্লা দ্বাদশী মানে হচ্ছে চাঁদের দ্বিতীয় দিন। এই শুক্লা দ্বাদশী শব্দের অর্থ হচ্ছে চাঁদের দ্বিতীয় দিন। শুভা শয়নগৃহে হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে শয্যায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। এই ছিল যে শুভার বাবার সর্বশেষে যে শুভার বাবা বাণীকণ্ঠ শুভাকে নিয়ে যে একটা দুশ্চিন্তা, শুভাকে নিয়ে যে একটা চিন্তা ছিল, সে সারাক্ষণ শুভাকে নিয়ে একটা ভাবনার মধ্যে ছিল যে আমার দুটি মেয়েকে আমি বিবাহ দিয়েছি, তা আমার ছোটো মেয়েটাকে যদি আমি বিবাহ দিতে পারতাম তাহলে হয়তো বা আমি আমার যে কন্যাদায়গ্রস্ততা থেকে আমি রক্ষা পেতে পারতাম। অর্থাৎ এখানে লেখক বোঝাতে চাচ্ছেন বাক প্রতিবন্ধী যে কিশোরী শুভার প্রতি লেখকের যে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে থাকবে। শুভা কথা বলতে পারে না, মা মনে করেন এই তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন, আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে যারা কথা বলতে পারে না, তাই পোষ প্রাণীদের কাছে সে মুখর, তাদের সে খুবই কাছের জন্য। অর্থাৎ
যারা কথা বলতে পারে, যারা তার সঙ্গী সাথী হওয়ার কথা, যারা তার সমবয়সী হওয়ার কথা, যারা তার খেলার সাথী হওয়ার কথা, তারা কেউই তার সাথী হচ্ছে না। হচ্ছে কি, যারা মুখ, যারা কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী প্রাণী যারা আছে, অর্থাৎ গাভীর কথা বলল, এখানে ছাগলের কথা বলল, এখানে বিভিন্ন পশু পাখিদের কথা বলা হয়েছে, তাদের সাথে শুভা তার যে বাক বিনিময় সেটা করত এবং আকার ইঙ্গিতে সেটা বুঝিয়ে দিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে শুভা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া যে শুভা গল্পটা, সেটা আমি বোঝানোর জন্য তোমাদের চেষ্টা করেছি। জানি না তোমরা কতটুকু বুঝেছ। যদি সামান্যটুকু বুঝে থাকো তাহলে আমার এই শ্রম, আমার এই পরিশ্রম, আমি যে কষ্ট করে ক্লাসটা নিলাম সেটা সার্থক হবে। সকলে ভালো থাকবে। তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তোমরা ভালো থাকলেই তোমার পরিবার ভালো থাকবে, তোমার পরিবেশ ভালো থাকবে। সবসময় পড়াশোনা নিয়ে থাকবে, ফাঁকে ফাঁকে খেলাধুলা করবে, কিন্তু পড়াশোনা কখনো ভুলে থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই বলে আজকে তোমাদের সাথে আমার ক্লাস শেষ করছি। আগামী কোনো গল্প বা কবিতা নিয়ে তোমাদের সাথে আবারও ক্লাস হবে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।